নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমাদের আলোচনার বিষয় সুকুমার রায় রচিত নাটিকা লক্ষণের শক্তিশীল। তোমরা অনেকেই আমাকে বিশেষভাবে অনুরোধ করেছ এই নাটকটি নিয়ে সংক্ষিপ্ত আলোচনার জন্য। বিশেষ করে প্রাগাধুনিক বাংলা সাহিত্যে কিভাবে প্রাগাধুনিক সাহিত্যের উত্তরাধিকার হিসেবে আধুনিক যুগের সাহিত্যকর্ম লক্ষণের শক্তিশীলকে পড়া যায়, সেই বিষয়টিকে মাথায় রেখেই আজকের এই আলোচনা। লীলা মজুমদার তাঁর সুকুমার রায় শীর্ষক গ্রন্থে জানাচ্ছেন, আমি কোট করছি, যে বিশেষ ক্ষেত্রে সুকুমারের সব চাইতে বেশি সম্ভাবনা ছিল, সেখানেই তাঁর হাত পাকার কাজ সবচেয়ে কম এগিয়েছিল। যেখানে তিনি অদ্বিতীয়, সেখানেই তাঁর সৃষ্টি সব চাইতে কাঁচা থেকে গেছে। আনকোট। লীলা মজুমদার সুকুমার রায়ের লেখা নাটক সম্পর্কে এই উক্তি করেছেন। আমাদের আলোচ্য নাটক লক্ষণের শক্তিশীল লেখা হয়েছিল সুকুমার রায়ের 20 বছর বয়সে। তাঁর প্রতিষ্ঠিত ননসেন্স ক্লাবের অভিনয় করার জন্যই, অভিনয়ের উদ্দেশ্যে এই নাটকটি মূলত রচিত হয়েছিল। পরবর্তীকালে 1331 বঙ্গাব্দে এটি সন্দেশ পত্রিকায় প্রকাশিত হয়। মূল নাটকটিকে 4টে দৃশ্যে বিভক্ত করা হয়েছে। নাটকটির মূল কাহিনী গৃহীত হয়েছে রামায়ণ থেকে। বাল্মীকি রামায়ণের যুদ্ধকাণ্ড এবং কৃত্তিবাসী রামায়ণের লঙ্কাকাণ্ডে লক্ষণের রাবণ কর্তৃক শক্তি শেলাহত হওয়ার উল্লেখ রয়েছে। আমি প্রথমে বাল্মীকি রামায়ণের যুদ্ধকাণ্ড থেকে ঘটনাটি উদ্ধৃত করব, তারপর কৃত্তিবাসী রামায়ণের লঙ্কাকাণ্ডে লক্ষণের শক্তিশীলের ঘটনাটি কিভাবে বিবৃত করা হয়েছে তা সংক্ষেপে বলবো। বাল্মীকি রামায়ণে যুদ্ধকাণ্ডে আমরা দেখব রাজশেখর বসু কর্তৃক অনুদিত বাল্মীকি রামায়ণ সর্গ 99 থেকে 101 আমি উদ্ধৃত করছি। বিরূপাক্ষ মহোদর ও মহাপার্শ্বকে নিহত দেখে রাবণ তাঁর সারথিকে বললেন, আমার অমাত্যগণ হত হয়েছেন, আমার নগরও অবরুদ্ধ হয়েছে, রামলক্ষণকে বধ করে আমার দুঃখ দূর করব। সীতা যার পুষ্প ও ফল, সুগ্রীব জাম্ববান হনুমান অঙ্গদ প্রভৃতি বানর যার প্রশাখা, সেই রামরূপ বৃক্ষকে আমি যুদ্ধে উচ্ছিন্ন করব। রাবণ সম্মুখে এলে রাম হৃষ্ট হয়ে প্রচণ্ড জ্যা নির্ঘোষ করলেন। লক্ষণ যুদ্ধ করবার জন্য অগ্রসর হলেন, কিন্তু রাবণ তাকে অতিক্রম করে রামের প্রতি স্বরক্ষেপণ করতে লাগলেন। রাবণের আসুর অস্ত্র রামের পাবকাস্ত্র দ্বারা খণ্ডিত হল। রাবণ ময় নির্মিত মহাদ্যুতি রৌদ্রাস্ত্র নিক্ষেপ করলেন। তা থেকে শূল, গদা, মুসল, মুদ্গর, পাশ, অশনি প্রভৃতি নির্গত হল। রাম গন্ধর্বাস্ত্রে এই সকল নিবারিত করলেন। রাবণ মন্ত্রোচ্চারণ করে সৌরাস্ত্র প্রয়োগ করলেন। তা থেকে প্রদীপ্ত চক্রসমূহ নির্গত হয়ে চতুর্দিকে ধাবিত হল। রাম স্বরাঘাতে সেই সকল চক্র ছিন্ন করলেন। লক্ষণ স্বরাঘাতে রাবণের নরমুণ্ড লাঞ্ছিত ধ্বজ, ধনু এবং সারথীর মস্তক ছেদন করলেন। বিভীষণ গদাঘাতে রথের অশ্ব বিনষ্ট করলেন।
রথ থেকে নেমে রাবণ তার ভ্রাতার উদ্দেশ্যে এক অশনিতুল্য শক্তি নিক্ষেপ করলেন। লক্ষ্মণ তা শরাঘাতে ছেদন করলেন। তখন রাবণ আরেকটি প্রকাণ্ড শক্তি নিলেন, যা কৃতান্তেরও দুঃসহ। তিনি লক্ষ্মণকে বললেন, ওহে বলগর্বিত, তুমি আমার অস্ত্রাঘাত থেকে বিভীষণকে রক্ষা করেছ, এখন তাকে ছেড়ে তোমার প্রতি শক্তি নিক্ষেপ করব। এই শত্রু শোণিত পাই অস্ত্র তোমার হৃদয় ভেদ করে প্রাণ নিয়ে নির্গত হবে। এই বলে রাবণ শক্তি নিক্ষেপ করলেন। ময়দানব নির্মিত 8 ঘণ্টাযুক্ত সেই অস্ত্র বজ্র নিনাদে লক্ষ্মণের অভিমুখে ধাবিত হল। রাম বললেন, লক্ষ্মণের স্বস্তি হোক, শক্তি তুমি ব্যর্থ হও। নাগরাজের জিহ্বার ন্যায় দীপ্যমান সেই শক্তি মহাবেগে পতিত হয়ে লক্ষ্মণের হৃদয় প্রবিষ্ট হল। তিনি ভূতলে পড়ে গেলেন। এখন বিষাদের সময় নয়, এই ভেবে রাম শোক রোধ করে সর্বপ্রযত্নে রাবণ বধের নিমিত্ত যুদ্ধ করতে লাগলেন। বানরেরা লক্ষ্মণের বক্ষ থেকে শক্তি উদ্ধারের চেষ্টা করলেন, কিন্তু রাবণের শরাঘাতে নিরস্ত হল। তখন রাম 2 হস্তে শক্তি উৎপাতিত করে ভেঙে ফেললেন। রাবণ মর্মভেদী স্বরবর্ষণ করতে লাগলেন, কিন্তু রাম বিচলিত না হয়ে লক্ষ্মণকে আলিঙ্গন করে সুগ্রীব ও হনুমানকে বললেন, তোমরা লক্ষ্মণকে বেষ্টন করে এইখানে থাকো, এখন আমার বহুদিনের আকাঙ্ক্ষিত পরাক্রম প্রকাশের সময় উপস্থিত। তোমরা শীঘ্রই দেখতে পাবে পৃথিবী অরাবণ বা অরাম হয়েছে। এই বলে রাম বৃষ্টি ধারার ন্যায় স্বর নিক্ষেপ করতে লাগলেন। রাবণ নিপীড়িত হয়ে রণস্থল পরিত্যাগ করলেন। আপাতত যদি আমরা যুদ্ধকাণ্ড থেকে এই অংশটি পড়ি, তাহলে দেখব যে এখানে খুব স্বাভাবিকভাবেই মহাকাব্যের উপযুক্ত পরিস্থিতি গাম্ভীর্যকে রক্ষা করে মহাকবি বাল্মীকি লক্ষ্মণের রাবণ কর্তৃক শক্তিশালাহত হওয়ার অংশটি নির্মাণ করেছেন। যুদ্ধাস্ত্রের একাধিক বর্ণনা রয়েছে এবং প্রথমে বিভীষণ রাবণকে আক্রমণ করলে লক্ষ্মণের প্রতি শক্তিশাল মারার আগে রাবণ বিভীষণের প্রতি শেল নিক্ষেপ করেন। লক্ষ্মণ সেই শেল বিনষ্ট করলে তখন রাবণ লক্ষ্মণকে শক্তিশালাহত করেন। এটা হচ্ছে বাল্মীকি রামায়ণের মূল ঘটনার অংশ। আবারও বলছি আরেকবার যে লক্ষ্মণের শক্তিশালাহত হওয়ার অংশটি বাল্মীকি রামায়ণের যুদ্ধকাণ্ডে যেভাবে রয়েছে, তার মূল জায়গাটি হলো যে রাবণ রামের সঙ্গে যুদ্ধ করতে রণভূমিতে আসার পরে তার সঙ্গে বিভীষণের এবং তারপর লক্ষ্মণের যুদ্ধ বাধে। বিভীষণকে রাবণ প্রথমে শেল নিক্ষেপ করেন, সেই শেল লক্ষ্মণ বিনষ্ট করলে তখন রাবণ লক্ষ্মণের প্রতি শেল নিক্ষেপ করেন। অর্থাৎ সরাসরি প্রথমেই রাবণ লক্ষ্মণকে কিন্তু শক্তিশেল নিক্ষেপ করেননি। দ্বিতীয়ত, রাম যতক্ষণ অবধি রাবণের সঙ্গে যুদ্ধ করছিলেন তিনি বিচলিত হননি। লক্ষ্মণকে তিনি রক্ষা করার চেষ্টা করেছেন এবং রাবণকে যুদ্ধভূমি থেকে বিতাড়িত করে তারপরে রাম শোকাহত হন। এর পরের ঘটনা আমরা মোটামুটি জানি, আমি আর কোট করছি না। যে সুসেন তারপরে রামকে আশ্বাস করেন যে লক্ষ্মণ মরেননি, কারণ তার মুখ বিকৃত বা শ্যামবর্ণ হয়নি, হৃদয় স্পন্দিত হচ্ছে। এবং সুসেন হনুমানকে পাঠান ওষুধ আনতে ঔষধি পর্বতের দক্ষিণ শিখর থেকে। এখানে উল্লেখযোগ্য 4 প্রকারের মহৌষধির কথা বলা হচ্ছে। বিখ্যাত আমরা জানি বিশল্যকরণী আর মৃত সঞ্জীবনী, কিন্তু বাল্মীকি রামায়ণে যে 4 প্রকারের মহৌষধির উল্লেখ রয়েছে সেগুলি হচ্ছে নিম্নরূপ: বিশল্যকরণী, সাবর্ণকরণী, সঞ্জীবকরণী ও সন্ধানী। আরেকবার বলছি, বাল্মীকি রামায়ণে বিশল্যকরণী এবং মৃত সঞ্জীবনী এইগুলির শুধু উল্লেখ নেই। বাল্মীকি রামায়ণে যে 4টি মহৌষধি আনার কথা হনুমানকে বলা হচ্ছে সেগুলি হলো বিশল্যকরণী, সাবর্ণকরণী, সঞ্জীবকরণী ও সন্ধানী। তো তারপরে তো হনুমান ওষুধ নিয়ে এলেন এবং লক্ষ্মণ সুস্থ হয়ে গেলেন এবং রাবণ বধের প্রেক্ষিত নির্মিত হলো, কারণ পরবর্তী অধ্যায়টির নামই রাবণ বধ। বাল্মীকি রামায়ণের পরে আমরা যদি কৃত্তিবাসী রামায়ণে এই অংশটিকে দেখি, কৃত্তিবাসী রামায়ণে এই অংশটিকে মোটামুটি করে বাল্মীকি রামায়ণের ক্ষেত্রটাই অনুসরণ করা হয়েছে,
কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে। যেসব জায়গায় বাল্মীকি রামায়ণের অনুরূপ সেগুলি আমি আর পুনরাবৃত্ত করছি না, শুধুমাত্র যে অংশগুলি পৃথক সেটি আমি বলছি। বাল্মীকি রামায়ণে এই শক্তিশীল সম্পর্কে বলা হচ্ছে যে এটি ময় দানব দ্বারা নির্মিত, কিন্তু কৃত্তিবাসী রামায়ণে এই শক্তিশীল সম্পর্কে কি বলা হচ্ছে আমি একটু দেখে নিই। তোর বানে বিভীষণ পেলে প্রতিকার, মারিশেল তোকে দেখি কে রাখে এবার। এখনই মরিবি ভণ্ড লক্ষণ তপস্বী, মৃত্যুকালে মনে কর জানকী রূপসী। মা বাপেরে মনে কর বন্ধু যতজন, মইলে সঙ্গে আর নাহি হবে দর্শন। রাম সুগ্রীবের ঠাঁই মাগহ মেলানি, দিয়াছি অনেক যুক্তি করি কানাকানি। গর্জিয়া রাবণ রাজা শেল পাট ঝাঁকে, প্রাণ ওরে দেবগণে শক্তিশেল দেখে। যক্ষ রক্ষ কাঁপে আর গন্ধর্ব কিন্নর, কাঁপে অষ্টলোকপাল দেব পুরন্দর। এবারই হচ্ছে শক্তিশালের বিবরণটা, শক্তিশালের ইতিহাসটা। সমনের ভগ্নী শেল শক্তি নাম ধরে। সমন অর্থাৎ যম, মৃত্যু, তার ভগ্নী অর্থাৎ জমি, ঋগ্বেদে যার উল্লেখ রয়েছে, সেই জমি শক্তি নামক শেলের নাম ধরেছেন, এরকমই কৃত্তিবাসী রামায়ণে বলা হয়েছে। এবং এখানে বলা হচ্ছে যারে মারে শক্তিশেল সেই জন মরে, অর্থাৎ শক্তিশেল একটি নির্দিষ্ট একজন মাত্র শত্রুকে আঘাত করে ফেলা যায়। যেরকম কিছুটা আমরা মহাভারতের ক্ষেত্রে দেখব, মহাভারতের যুদ্ধের ক্ষেত্রে একাগ্নি বলে একটি অস্ত্র, যেটি একবারই মাত্র আঘাত হানা যায়, কিন্তু যাকে আঘাত হানা হবে তার মৃত্যু সুনিশ্চিত। যেটা আমরা দেখেছি যে কর্ণ অর্জুনের জন্য তুলে রেখেছিলেন, কিন্তু তারপর বাধ্য হয়ে তার আগেই, অর্জুনের সঙ্গে প্রত্যক্ষ যুদ্ধের আগেই তিনি ঘটোৎকচের প্রতি এটি ব্যবহার করতে বাধ্য হন দুর্যোধনের আদেশে। তো এই শক্তিশীল, এবং এখানে বাল্মীকি রামায়ণও দেখা যাচ্ছে, এবং রাম শক্তিশীলকে অনুরোধ করছেন যখন শক্তিশীল লক্ষণের দিকে ধাবিত হচ্ছে যে শক্তি তুমি ব্যর্থ হও বলে। কিন্তু কৃত্তিবাসী রামায়ণের রাম সে আরও বেশি আবেগতাড়িত। তিনি বলছেন যে আপনি সমন মূর্তিমান শেল মুখে, লক্ষণে ছাড়িয়া শেল পর মোর বুকে। নিজে মৃত্যু অধিষ্ঠান শেলের উপর, ডাকিয়া শ্রীরামে তবে করিছে উত্তর। অর্থাৎ যার কাছে সেই শক্তিশীলটা আছে, এক্ষেত্রে রাবণ, তার আজ্ঞা ছাড়া শক্তি কারুর কথা শুনবে না, এটাই সে শ্রীরামকে সুস্পষ্ট করে দিচ্ছে। তারপরের ঘটনা কৃত্তিবাসী রামায়ণ এবং মূল রামায়ণে মোটামুটি এক, শুধু কৃত্তিবাসী রামায়ণে শ্রীরামের বিলাপের অংশটা অনেকটাই বেশি আছে। তারপরে হনুমান কর্তৃক গন্ধমাদন পর্বতে যাওয়ার পথে গন্ধকালী অপ্সরার উদ্ধার, কালনেমি বধ, এই জাতীয় বিষয় সংযোজন করা হয়েছে। তো এবার আমরা আমাদের যে আলোচ্য নাটক, অর্থাৎ সুকুমার রায় রচিত লক্ষণের শক্তিশীল, সেই নাটকের মূল বিষয়ের মধ্যে প্রবেশ করছি। চারটে দৃশ্যে যে ঘটনাগুলি বলা হয়েছে, সেই ঘটনাগুলির অকুস্থলগুলি আগে যদি আমরা বলে দিই। প্রথম দৃশ্য রামের শিবির, দ্বিতীয় দৃশ্য যুদ্ধস্থল, তৃতীয় দৃশ্য আবার রামের শিবির, এবং চতুর্থ দৃশ্য শিবির প্রাঙ্গণ। তো দেখা যাচ্ছে প্রথম দৃশ্যে রাম স্বপ্ন দেখেছেন যে তিনি রাবণকে একটা তাল গাছে উঠতে দেখেছেন স্বপ্নে, এবং সেই তাল গাছ থেকে ভূপতিত হয়ে রাবণের মৃত্যু ঘটেছে। তখন তার পারিষদরা তাকে আশ্বস্ত করছেন যে রাতস্বপ্ন মিথ্যা হয় না, কিন্তু সেই রাতস্বপ্নকে মিথ্যা করেই দেখা যাচ্ছে রাবণ যুদ্ধ করতে আসছে, দূত এসে খবর দিচ্ছে। সেই যুদ্ধ রাবণের সঙ্গে করতে যাচ্ছেন সুগ্রীব এবং লক্ষ্মণ। দ্বিতীয় দৃশ্যে এই যুদ্ধের বর্ণনা। প্রথমে রাবণের সঙ্গে সুগ্রীবের যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধে
সুগ্রীব পরাজিত হয়ে রণস্থল থেকে পালিয়ে যাচ্ছেন। তারপরে রাবণের সঙ্গে লক্ষ্মণের যুদ্ধ হচ্ছে এবং রাবণ তাকে শক্তিশাল দিয়ে আঘাত করছেন এবং লক্ষ্মণ সেখানে পড়ে যাচ্ছেন। তৃতীয় দৃশ্যে রামের শিবিরে আহত লক্ষ্মণকে বয়ে নিয়ে আসা হচ্ছে। লক্ষ্মণ শক্তিশালী আহত হয়ে আহত এবং সম্ভবত নিহত হয়েছেন, এইরকমই একটি ইঙ্গিত পেয়ে শ্রীরামচন্দ্র ভেঙে পড়ছেন। তখন জাম্ববান হনুমানকে নির্দেশ দিচ্ছেন ওই গণ্যমাদন পাহাড় থেকে বিশল্যকরণী আর মৃত সঞ্জীবনী নামক দুটি ওষুধ তুলে আনতে। ইতিমধ্যে জাম্ববান মনে করিয়ে দিচ্ছেন যেহেতু লক্ষ্মণ মৃত, তাকে নিয়ে যেতে, জমালয়ে নিয়ে যেতে যমদূতরা আসতে পারে বলে লক্ষ্মণের শরীর ঘিরে, দেহ ঘিরে পাহারার প্রয়োজন রয়েছে। তো সেক্ষেত্রে যেন পাহারার ব্যবস্থা করা হয়। তখন সেই লক্ষ্মণের দেহ পাহারা দেওয়ার জন্য নির্বাচিত করা হচ্ছে বিভীষণকে। চতুর্থ দৃশ্যে দেখা যাচ্ছে যে প্রথমে দুজন যমদূত আসছে, তারা বিভীষণকে জানাচ্ছে যে লক্ষ্মণকে তারা নিয়ে যেতে এসছে, কিন্তু বিভীষণ তাদেরকে বিতাড়িত করতে সক্ষম হচ্ছে। কিন্তু তারা বিতাড়িত হওয়ার মুখেই দেখছেন যে তাদের বিলম্ব দেখে স্বয়ং যমরাজ উপস্থিত, যমরাজ লক্ষ্মণকে নিয়ে যেতে চাইছেন। ইতিমধ্যে গোলযোগে হনুমান পাহাড় নিয়ে চলে আসছেন এবং সেই পাহাড়ে যমরাজ স্বয়ং চাপা পড়ে যাচ্ছেন। তারপরে সেই ওষুধ দিয়ে লক্ষ্মণের জ্ঞান ফিরছে। ইতিমধ্যে পাহাড় সরিয়ে যমরাজকেও মুক্তি দেওয়া হচ্ছে এবং তারপরে মধুরেণ সমাপয়েৎ লক্ষ্মণের সংজ্ঞা ফিরে যাচ্ছে এবং যমরাজও লক্ষ্মণকে জীবিত দেখে তিনি গৃহে ফিরে যাচ্ছেন। তো এই পরিস্থিতিতে নাটকটি পরিসমাপ্তি ঘটছে। এবার আমরা যদি বিশ্লেষণের পথে যাই, কাহিনীর বিশ্লেষণের ক্ষেত্রে আমরা দেখব যে মূল বাল্মীকি রামায়ণ বা কৃত্তিবাসী রামায়ণের সঙ্গে এই নাটকে বেশ কিছু অংশে পরিবর্তন ঘটেছে। প্রথম কথা, যদি আমরা ভাবি যে প্রাগাধুনিক যুগের সাহিত্য থেকে আধুনিক সাহিত্যে আসলে সময়ের দাবিতে কিছু পরিবর্তন ঘটতেই পারে, সেটা হলো এক নম্বর। দ্বিতীয়ত, মূল রামায়ণ বা কৃত্তিবাসী রামায়ণ এগুলিকে যদি মহাকাব্যের গোত্রে ফেলা যায়, সাহিত্যবর্গ হিসাবে এগুলি যদি মহাকাব্য হয়, তাহলে লক্ষ্মণের শক্তিশালীটি হলো নাটক। তো সুতরাং সাহিত্যবর্গ পরিবর্তিত হওয়ায় বেশ কিছু পরিবর্তন ঘটে যাওয়া খুবই স্বাভাবিক ব্যাপার। তৃতীয়ত, কবি বা নাট্যকারের উদ্দেশ্য, যিনি মহাকাব্য রচনা করছেন তার উদ্দেশ্য চরিত্র নির্মাণ, 20 শতকের গোড়ার দিকের কোনো পরাধীন দেশের এমন একজন ব্যক্তিত্ব যিনি ননসেন্স রচনা নিয়ে ভাবতে শুরু করেছেন, তার সঙ্গে মিল পাওয়া খুবই অস্বাভাবিক। সুতরাং এটা আমরা ধরে নিতেই পারি যে লক্ষ্মণের শক্তিশালী রচয়িতার উদ্দেশ্য ভিন্ন ছিল বলে বেশ কিছু পরিবর্তন সেক্ষেত্রে ঘটেছে। এই পরিবর্তনগুলিকে আমরা যদি দুই ভাগে ভাগ করি, যদিও এই দুই বিভাজন আলোচনার স্বার্থে, প্রকৃত প্রস্তাবে একটি বিভাজন আরেকটি বিভাজনের উপরে নির্ভরশীল। প্রথম ভাগকে তাহলে বলা যায় যে ঘটনাবলীর পরিবর্তন, আর দ্বিতীয় ভাগটি হচ্ছে চরিত্রায়নের পরিবর্তন। প্রথমে আমরা যদি ঘটনাবলীর পরিবর্তনের প্রসঙ্গে আসি, আমি বাল্মীকি রামায়ণ এবং কৃত্তিবাসী রামায়ণ শুরুতেই কোট করেছি। সেখানে আমি দেখিয়েছি যে বাল্মীকি রামায়ণের শক্তিশালের দ্বারা লক্ষ্মণের আহত হওয়ার ঘটনার পশ্চাতে মূল কারণ ছিল বিভীষণকে রাবণের শেল আক্রমণ থেকে রক্ষা করা। কিন্তু কৃত্তিবাসী রামায়ণ বা বাল্মীকি রামায়ণের ঘটনার থেকে পৃথক হয়ে গেল সুকুমার রায়ের লেখা এই লক্ষ্মণের শক্তিশালী নাটকটির মধ্যে লক্ষ্মণের শক্তিশালী আহত হওয়ার কারণ।
প্রথম পরিবর্তন তো এখানে বিভীষণ এবং লক্ষ্মণ শ্রীরামের সঙ্গে যোগ দেননি রাবণের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এখানে যুদ্ধ করতে গেছেন সুগ্রীব এবং লক্ষ্মণ। শ্রীরাম নিজে যুদ্ধ করেননি, এমনকি বিভীষণও যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হননি। এটি হলো ঘটনাবলীর ক্ষেত্রে প্রথম উল্লেখযোগ্য পরিবর্তন। দ্বিতীয় কথা, শক্তিশালের যে ইতিহাস, বাল্মীকি রামায়ণে শক্তিশালের নির্মাণকারী হলেন স্বয়ং ময় দানব, অপরদিকে কৃত্তিবাসী রামায়ণে স্বয়ং কৃতান্ত বা সমন বা যমরাজের ভগ্নী তিনি শক্তিশালের নাম ধরেছেন, অর্থাৎ শক্তির মধ্যে স্বয়ং মৃত্যু বাস করে। এই ধরনের সিরিয়াসনেস বা এই ধরনের অতীত ইতিহাস শক্তিশাল সম্পর্কে আমরা সুকুমার রায়ের নাটকে পাই না। সুকুমার রায়ের নাটকটি নিতান্তভাবেই আমরা দেখব যে সেখানে শক্তিশাল সম্পর্কে কিছুই বলা হয়নি। তো এই পরিবর্তনের কারণ হিসাবে আমি কিছুটা সাহিত্যবর্গকে দায়ী করব। তার কারণ হলো যে নাটকের ক্ষেত্রে চরিত্রের মুখ দিয়ে কথা না বলানো ছাড়া নাট্যকারের অভিপ্রায় বোঝানো প্রায় অসম্ভব। হয়তো কোনো কোনো ক্ষেত্রে বিবেক বা সূত্রধারের ভূমিকা এক্ষেত্রে থাকতে পারত, যে শক্তিশালের ইতিহাসটা বলতো, কিন্তু লক্ষ্মণ এবং রাবণ যখন একাকী যুদ্ধভূমিতে যুদ্ধ করছে তখন সেক্ষেত্রে কোনো তৃতীয় ব্যক্তির দর্শককে শক্তিশালের ইতিহাস জানানো সম্ভবপর হয়তো ছিল না। এটা প্রথম কারণ যদি হয়, তাহলে দ্বিতীয় কারণ হচ্ছে যে নাট্যকারের উদ্দেশ্যও হয়তো ছিল না শক্তিশাল সম্পর্কে এত সুগভীর ঐতিহাসিক বা পৌরাণিক ব্যাখ্যাকে আধুনিক যুগে দাঁড়িয়ে প্রতিষ্ঠিত করা। সেই কারণে হয়তো তিনি শক্তিশালের এই পূর্ব ইতিহাস থেকে সরে এসেছেন। ঘটনাবলীর পরিবর্তনের ক্ষেত্রে আমরা তারপর দেখব যে বাল্মীকি রামায়ণে লক্ষ্মণ মৃত নন, তার শ্বাস চলছে, তার মুখমণ্ডল বিকৃত হয়নি মৃত মানুষের ন্যায়। কিন্তু শক্তিশালে লক্ষ্মণের শক্তিশালে আমরা দেখব যে লক্ষ্মণকে নিতে যদি যমদূত বা যমরাজা চলেই আসে, তাহলে লক্ষ্মণ যে মৃত এবং তারপরে ওষুধের গুণে সুস্থ হয়ে উঠেছেন, সেই বিষয়টিকে প্রতিপন্ন করার জন্য আমাদের নাট্যকার লক্ষ্মণের মৃত সত্তার দিকে ইঙ্গিত করেছেন পরোক্ষে। তৃতীয়ত, ঘটনাবলীর যে পরিবর্তন আমরা দেখব যে যমদূত এবং যমের উপস্থিতি, যেটা কৃত্তিবাসী রামায়ণ বা বাল্মীকি রামায়ণে অনুপস্থিত। এছাড়া কৃত্তিবাসী রামায়ণে হনুমানের যে জার্নি, হনুমান যে গণ্যমাদন পাহাড় উপরাতে যাচ্ছে, সেই বিষয় নিয়ে লক্ষ্মণের শক্তিশাল একান্তই নীরব। কোনো দৃশ্যই নির্মাণ করা হয়নি যে হনুমান গণ্যমাদন পাহাড় কীভাবে ওঠাচ্ছে বা হনুমানের উঠানোর সময় কৃত্তিবাসী রামায়ণের কোনো ঘটনাবলীর মতন কোনো ঘটনা ঘটছে কিনা, কালদৈমীর সঙ্গে যুদ্ধ হচ্ছে কিনা, কাউকে উদ্ধার করতে হচ্ছে কিনা। হনুমানের এই যাত্রাপথের কোনো বিবরণ আমরা লক্ষ্মণের শক্তিশাল নাটিকায় পাই না। আগেই বলেছি যে চারটে মাত্র দৃশ্যের মধ্যে একটি হচ্ছে রণস্থল, বাকি তিনটি রামের শিবির। শেষটা রামের শিবিরের প্রাঙ্গণ বলেছে, অর্থাৎ শিবিরের বাইরের অংশটা যেখান দিয়ে শিবিরে প্রবেশ করতে হবে, সেই জায়গাতেই বিভীষণ পাহারা দিচ্ছে। এবার আরেকটি মূল পরিবর্তনের কথা বলি। মহাকাব্যের তিনটি প্রধান যে রস, তার থেকেও কিন্তু লক্ষ্মণের শক্তিশাল সরে গেছে। খুবই স্বাভাবিক, আমি আগেও বলেছি যে লক্ষ্মণের শক্তিশাল কোনো মহাকাব্য নয়, একটি নাটিকা মাত্র। সুতরাং মহাকাব্যিক গাম্ভীর্য বা মহাকাব্যিক বীররসের আধিক্যও ঘটানো লক্ষ্মণের শক্তিশালের উদ্দেশ্য হতে পারে না। শৃঙ্গারও নয়, বীররসও নয়। লক্ষ্মণের শক্তিশালের যদি কোনো মূল উপজীব্য রস থেকে থাকে, তা অবশ্যই হাস্যরস। সুতরাং এই হাস্যরসকে প্রধান রস হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য চরিত্রায়নের ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করি। পৌরাণিক চরিত্রগুলি এখানে পৌরাণিক গাম্ভীর্য, মহাকাব্যিক গভীরতা, বিশালতা, এগুলি থেকে বেরিয়ে এসে
যেন 20 শতকের বাংলার চরিত্র হয়ে উঠেছে। 20 শতকের ভারতবর্ষে স্বাধীনতা সংগ্রাম, স্বদেশী আন্দোলন থেকে শুরু করে সামাজিক নানান রকমের সমস্যা, সমস্ত কিছু যেন এই নাটিকার মধ্যে সুকুমার রায় সংযুক্ত করেছেন। এবার আগেই বলেছি যে নাট্যকারের সেই অর্থে চরিত্রায়ন ছাড়া, চরিত্রের মুখ দিয়ে সংলাপ ছাড়া আর কোনোভাবেই কিন্তু নিজের বক্তব্যকে দর্শকের কাছে পৌঁছে দেওয়ার উপায় থাকে না। তো সেক্ষেত্রে সংলাপই যদি মুখ্য হাতিয়ার হয়, তাহলে লক্ষণের শক্তিশালের সংলাপের ভাষা এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুধাবন করার ক্ষেত্রে। লক্ষণের শক্তিশালের অনুবাদে এই লক্ষণের শক্তিশাল নাটকটার যে ভাষা, সংলাপের ভাষা, সেই ভাষার সঙ্গে আরও একটি বিষয়কে সংযুক্ত করা প্রয়োজন, তা হচ্ছে গান। লক্ষণের শক্তিশাল এই নাটিকার মধ্যে বেশ কয়েকটি গান রয়েছে। এতগুলি গানের উপস্থিতি একটি ক্ষুদ্র নাটকের মধ্যে, যে নাটকটি মাত্র 4টি দৃশ্যে বিভক্ত, সেটা আমাদের মনে করায় যে আসলে সুকুমার রায় সেই অর্থে প্রসেনিয়াম থিয়েটারের কায়দায় নাটকটিকে সম্ভবত নির্মাণ করতে চাননি, বরঞ্চ এটিকে 3 দিক খোলা মঞ্চে যাত্রা হিসেবেও, পালা গান হিসেবেও যাতে অভিনয় করা যায় সেই জায়গা তিনি যেন রেখেছেন। দর্শকের চিত্ত বিনোদনকারী গানের ভাষা, সংলাপের ভাষার ক্ষেত্রেও আমি বলেছি সাধু ভাষা তো নয়ই, বরঞ্চ কখনো কখনো বিস্মিত হতে হয় যে চরিত্রগুলির নাম যদি পুরাণ থেকে উঠে না আসতো, অর্থাৎ রাম, রাবণ, সুগ্রীব, জাম্ববান, বিভীষণ এগুলি না হতো, তাহলে হয়তো আমরা ভাবতাম যে এই চরিত্রগুলি আক্ষরিক অর্থেই 20 শতকের প্রথম দিকের বাংলার চরিত্র, বাঙালি চরিত্র। এখানে সুকুমার রায়ের বড় সার্থকতা। কয়েকটি উদাহরণ এক্ষেত্রে প্রাসঙ্গিক। প্রথম দৃশ্যে দূতের সংলাপ, আগে আমি ছানটান করেই পুঁইশাক চচ্চড়ি আর কুমড়ো ছেঁচকি দিয়ে 4টি ভাত খেয়েই অমনি বেরিয়েছি। অবশ্যই আজকে পাঁজিতে কুষ্মাণ্ড ভক্ষণ নিষেধ লিখেছিল, কিন্তু কি হলো জানেন, আমার কুমড়োটা পচে যাচ্ছিল কি না। পাঁজিতে কুষ্মাণ্ড ভক্ষণ নিষেধ, কুমড়ো ছেঁচকি আর পুঁইশাক চচ্চড়ি দিয়ে ভাত একমাত্র বাঙালির পক্ষেই সম্ভব। তারপরে আমরা যদি দ্বিতীয় দৃশ্যের থেকে দেখি, দ্বিতীয় দৃশ্যে সুগ্রীবের হাঁটা দেখে বিভীষণ বলছে, দেখ হাঁটছে, দেখ বাঁদুরে বুদ্ধি কিনা, ধুৎ যুদ্ধ করতে এসেছিস, অমনি করে হাঁটলে লোকে বাঙাল বলবে যে এমনি করে হাঁট। ঘটি এবং বাঙাল পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাসিন্দাদের চিরকালের দ্বন্দ্ব এবং চিরকালের মৈত্রী একটি উজ্জ্বল উদাহরণ উপরের এই অংশটি। দ্বিতীয় দৃশ্যের দ্বিতীয় সংলাপ বিভীষণের মুখে। তাছাড়া গানের ভাষার ক্ষেত্রেও আমরা দেখছি, যদি দ্বিতীয় দৃশ্যের গানটিকে ধরা যায়, প্রথম যে গানটি আছে, যদি রাবণের ঘুষি লাগে গায়ে তবে তুই মরে যাবি, তবে তুই মরে যাবি, ওরে পালিয়ে যা রে পালিয়ে যা, তা না হলে মরে যাবি, লগুড়ের গুঁতো খেয়ে হঠাৎ একদিন মরে যাবি। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে বিভীষণ এই গানের পরেই তার সংলাপ, ওরে আমার মনে পড়েছে একটা বড্ড জরুরি কাজ বাকি আছে, সেটা চট করে সেরে আসছি, প্রস্থান। অর্থাৎ সুগ্রীব এবং লক্ষণের সঙ্গে রাবণের যুদ্ধের সময় কৃত্তিবাসী এবং বাল্মীকি রামায়ণ মেনে সুকুমার রায় কিন্তু বিভীষণকেও
প্রাথমিকভাবে যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছিলেন, কিন্তু সুকুমার রায়ের বিভীষণ যে বাল্মীকির বা কৃত্তিবাসের বিভীষণের থেকে পৃথক সেটা বোঝানোর জন্যই সুকুমার রায়ের বিভীষণ কিন্তু রণস্থল থেকে ভয়ে পালিয়ে যাচ্ছে। সংলাপের ভাষায় ফিরে আসি। সংলাপ কিভাবে বাংলা এবং বাঙালির হয়ে উঠেছে তার নিদর্শন তো আমরা কয়েকটি দেখলামও। তার পাশাপাশি আরেকটি কথা বলা সংলাপের ভাষার ক্ষেত্রে ভীষণ জরুরি। সেটি হলো, আমরা নাটকটিকে ভালোভাবে পড়লেই দেখতে পাবো যে সংলাপের ভাষা শুধুমাত্র বাংলায় লেখা হয়নি। আবারও বলছি, সংলাপের ভাষা শুধুমাত্র বাংলা নয়। খুব অদ্ভুতভাবেই এই নাটকে বাংলা, আরও ভালোভাবে বললে চলিত এবং কথ্য বাংলার সঙ্গে সংস্কৃত ভাষায় সংলাপকে মিলিয়ে দেওয়া হয়েছে, সংযুক্ত করা হয়েছে। আবারও বলছি যে এই নাটকের একটি সংলাপের ভাষার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য দিক হলো যে এখানে সংলাপের ক্ষেত্রে যেরকমভাবে কথ্য বাংলাকে অক্লেশে ব্যবহার করেছেন সুকুমার, তার পাশাপাশি তিনি সংস্কৃত ভাষায়ও সংলাপ রচনা করেছেন। যেমন আমরা গানের ক্ষেত্রে দেখব যে যেখানে রাবণের আগমন সম্পর্কে গান, অর্থাৎ প্রথম দৃশ্যে দূত গাইছে, আসিছে রাবণ বাজে ঢক্ক ঢোল, মহা ধুমধাম মহা হট্টগোল, সকলে অর্থাৎ বাদবাকি উপস্থিত সবাই তারা গানে বলছে কোরাসে ততক্কিম ততক্কিম ততক্কিম। এইভাবে কিন্তু গান এগোচ্ছে। দূতের সংলাপ বাংলায় আর বাদবাকি সমবেত কোরাসের সংলাপ সংস্কৃতে হচ্ছে ততক্কিম 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 গানটার মধ্যে। কিন্তু গানটা যেই শেষ হলো, সাথে সাথে জাম্বুবান বলে উঠল, চোপড়া বেয়াদব, মুখ সামলে কথা বলবি। পরবর্তী সংলাপটিও বাংলা এবং বাঙালির জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি পড়ি, রাম বলছেন, তুমি রাবণকে দেখেছো? এখান থেকে কত দূরে? দূত, আগে এখান থেকে প্রায় 5 ঘন্টার রাস্তা। সকলে, হ্যাঁ 5 ঘন্টা না 25 ঘন্টা, আগে একটু দ্রুত হাঁটলে পোয়া ঘন্টা হতে পারে। তুমি কি করে আসছিলে? হামাগুড়ি দিয়ে। আমরা বাঙালিরাই কিন্তু রাস্তাকে, দূরত্বকে সময়ের এককে মাপি। এটা কথ্য বাংলারও একটি বড় নিদর্শন যে আমরা এখান থেকে কোনো কিছু দূরত্ব যদি আমরা জিজ্ঞাসা করি, তাহলে মাইল বা কিলোমিটারে না বলে চটজলদি মুখের কথায় আমরা সময় দিয়ে বলি, যেতে কতক্ষণ সময় লাগবে সেই হিসেবে, এবং তাতেও সবাই একমত হই না। এছাড়া সংলাপের ক্ষেত্রে আমরা দেখব, আমি আগেও বলেছি যে সংস্কৃত ভাষার প্রয়োগ। সংলাপ ছাড়াও এই নাটকে আরেকটি গুরুত্বপূর্ণ দিক আছে সংস্কৃতের। আমরা একটু খেয়াল করলে দেখব যে প্রতিটা দৃশ্যের শেষে সংস্কৃতে সেই দৃশ্যের পরিসমাপ্তি ঘোষণা করা হয়েছে। যেমন আমি যদি প্রথম দৃশ্যের শেষে যাই, দেখতে পাবো লেখা আছে তৃতীয় বন্ধনীর মধ্যে, ইতি সমাপ্তং লক্ষণেরও শক্তিশেলাভিধেয়স্য কাব্যস্য প্রথম স্বর্গ। এইভাবে প্রতিটা দৃশ্যের শেষেই এই কথাটি লেখা হয়েছে। এর পাশাপাশি এই কথাটিতে যেটি আমি কোট করলাম, প্রতিটা দৃশ্যের শেষে বলা হয়েছে, তার শেষ শব্দটিকে আমরা যদি খেয়াল করি, দেখব সেখানে দৃশ্য বলা নেই, আছে স্বর্গ বলা, এবং নাটক বলা নেই, আছে কাব্য বলা। আমরা যদিও জানি যে সংস্কৃত অলঙ্কার শাস্ত্রে, সংস্কৃতে নাটকও এক ধরনের কাব্য, সব কিছুই কাব্য। নাটককে দৃশ্যকাব্য বলা হয় যেহেতু তা বিভিন্ন দৃশ্যে, একাধিক দৃশ্যে বিভক্ত। কিন্তু তাই বলে নাটকের দৃশ্য বিভাজন, নাটকের যে অধ্যায় বিভাজন, সেটি কিন্তু আসলে দৃশ্য, সেটি কিন্তু স্বর্গ হতে পারে না। এখানে আমরা দেখছি স্বর্গ। এই বিষয়টিকে সুকুমার কোথা থেকে নিচ্ছেন? আমরা যদি একটু মনে করি, রামায়ণের ঘটনা নিয়ে সুকুমার রায়ের লেখা এই নাটকটি পরিবেশিত বা লিখিত হওয়ার প্রায় 50 বছর
আগে মাইকেল মধুসূদন দত্ত মেঘনাদ বধ কাব্য 1861-তে রচনা করে যাচ্ছেন, যেটি মূল রামায়ণের এই লক্ষণের শক্তিশালাহত হওয়ার ঠিক আগের ঘটনা, অর্থাৎ ইন্দ্রজিতের হত্যা নিকুম্ভিলা যজ্ঞাগারে, ইন্দ্রজিতের যজ্ঞ ভঙ্গ, ইন্দ্রজিৎ বা মেঘনাদকে লক্ষণ বিভীষণের চক্রান্তে অন্যায় যুদ্ধে কীভাবে হত্যা করেছিলেন তার বর্ণনা। এটিও বাল্মীকি রামায়ণের যুদ্ধকাণ্ড থেকেই গৃহীত। তো সুতরাং মেঘনাদ বধ কাব্যে যেরকমভাবে 9টি স্বর্গে বিভক্ত ছিল এবং প্রতিটা স্বর্গের শেষে স্বর্গ সমাপ্তি ঘোষণা করা হয়েছিল সংস্কৃতে, এখানেও সেই ধারাটিকে অনুসরণ করা হচ্ছে। তো এই যে মিল মেঘনাদ বধ কাব্যের সঙ্গে, এই মিলটিকে এবার যদি আমরা এই সংরূপগত মিল থেকে বিষয় বা থিমগত মিলের দিকে নিয়ে যাই, তাহলে আমরা কি পাব? এটা শুনতে খুব আশ্চর্য যে মেঘনাদ বধের সাথে তো লক্ষণের শক্তিশালের কোনো বিষয়বস্তুগত বা থিম্যাটিক কোনো মিল নেই। একদমই ঠিক কথা। মিলটা আসলে এই জায়গায় যে লক্ষণের শক্তিশালও মেঘনাদ বধ কাব্যের মতনই মূল মহাকাব্যের মূল রস থেকে সরে এসেছে। মাইকেল মহাকাব্য রচনার শুরুতে বলেছিলেন গাহিব মা বীর রসে ভাসি মহাগীত, কিন্তু দেখা যায় যে তাঁর মহাকাব্য পরিসমাপ্তিতে করুণ রসকেই অধিক গুরুত্ব দেয়। তার শুরুতেও মৃত্যু, সম্মুখ সমরে পরি বীর চূড়ামণি বীর বাহু চলি যাবে গেলা যমপুরে অকালে, এবং শেষেও ক্রন্দন সপ্তদিবা নিশি লঙ্কা কাদিলা বিষাদে। এই এত ক্রন্দনের মধ্য দিয়ে যে করুণ রসকে প্রতিষ্ঠা দিয়েছিলেন মাইকেল, এবং তার পাশাপাশি রাম রাবণ এবং লক্ষণ ইন্দ্রজিতের যে নায়ক প্রতিনায়ক সত্তা, সেটাকেও যেন পারিপার্শ্বিক এবং উল্লম্ব পরিবর্তন, একসাথে যূথ পরিবর্তন ঘটিয়েছিলেন। অর্থাৎ রাম এবং রাবণকে নায়ক এবং প্রতিনায়কের পর্যায়ে পরিবেশিত করেই তিনি থেমে যাননি। রামকে কিছুটা সহনায়ক করে সহ প্রতিনায়ক করে দিয়েছেন, লক্ষণকে প্রধান প্রতিনায়ক, এবং রাবণকেও প্রধান নায়ক থেকে তিনি বদলে প্রধান সহনায়ক করে দিয়েছেন মেঘনাদ বধ কাব্যে এসে। অর্থাৎ রামায়ণের যিনি নায়ক, তিনি হয়ে গেছেন মেঘনাদ বধ কাব্যের সহ প্রতিনায়ক, এবং রামায়ণের যিনি প্রধান প্রতিনায়ক, তিনি মেঘনাদ বধ কাব্যে এসে হয়ে গেছেন সহনায়ক। এইভাবে পার্শ্বীয় এবং উল্লম্ব উভয় পরিবর্তন করেছিলেন মাইকেল। এখানে সুকুমার রায়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মহাকাব্যিক গাম্ভীর্য, মহাকাব্যিক গুরুত্ব, মহাকাব্যিক বিশালতা সমস্ত কিছু থেকে ছাড়িয়ে এনে তিনি নিছক হাস্যরস পরিবেশন করার জন্য রামায়ণের চরিত্রগুলিকে নিয়ে হাল আমলের, অর্থাৎ তৎকালীন সময়ের সমসাময়িক বাংলার মানুষ করে তুলেছেন। তার পাশাপাশি তার যেন সূক্ষ্ম ব্যঙ্গ রয়ে গেছে সংস্কৃত নাট্যের প্রতি, যে নাট্যশৈলীর মধ্যে বা যে নাট্যশৈলীকে অন্ধ অনুকরণ করে একটা সময় অলীক কুনাট্যরঙ্গে বাংলা মজে গিয়েছিল। সেই জন্য সংলাপের মধ্যে চূড়ান্ত কথ্য বাংলা ভাষার পাশাপাশি তিনি অক্লেশে সংস্কৃত ভাষা ব্যবহার করে যেন পাঠককে আরও বেশি করে মনে করিয়ে দিচ্ছেন যে যে সমস্ত নাটকে সংস্কৃত নাট্যকে অন্ধ অনুকরণ করে কোথাও পৌঁছানো হয় না, দর্শকদের থেকে একটা বিচ্যুত হওয়া ছাড়া সেই প্রচেষ্টাই যেন কোনোভাবে এবার ক্ষান্ত হয় বাংলা নাট্য জগতে। কারণ মনে রাখতে হবে যে তার রচিত প্রথম দুটি নাটকের মধ্যে দ্বিতীয়টি হলো লক্ষণের শক্তিশাল। প্রথম নাটকটি ঝালাপালা, এবং দুটোই ওই ননসেন্স ক্লাবে অভিনয়ের জন্য করা, এবং লক্ষণের শক্তিশাল নাটকটির প্রাথমিকভাবে নাম ঠিক হয়েছিল অদ্ভুত রামায়ণ, এটাও যেন আমরা ভুলে না যাই। সুতরাং রামায়ণের প্রতিগ্রহণ লক্ষণের শক্তিশালের মধ্যে কিভাবে ঘটেছে তার একটি উজ্জ্বল প্রমাণ হলো সুকুমার রায়ের দেওয়া লক্ষণের শক্তিশালের প্রথম নামটি। যদিও সম্ভবত অদ্ভুত রামায়ণ নামে অন্য একটি রামায়ণ আছে বলে বা অন্য কোনো কারণে সরাসরি রামায়ণ নামটিকে ব্যবহার না করতে চেয়ে হয়তো তিনি এই
নামকরণ থেকে সরে আসেন, বা আরও সুস্পষ্টভাবে রামায়ণের কোন অংশটিকে নিয়ে তিনি নাটক রচনা করেছেন সেটাকে বুঝিয়ে দেওয়ার জন্য হয়তো বা লক্ষণের শক্তিশাল দেখান। আর মধুকবির কাব্যটির সঙ্গে থিম্যাটিক সিমিলারিটির কথা বলছিলাম শুরুতে। এক্ষেত্রে আমি যদি বৈপরীত্যকে দিয়ে বোঝাই যে চূড়ান্ত দুই মেরুর, দেখা যাক যে লক্ষণ এবং ইন্দ্রজিৎ যদি দুই পরস্পর যুযুধান প্রতিপক্ষ হয়, তাহলে লক্ষণের শক্তিশালাহত হওয়ার ঘটনা কিন্তু মেঘনাদ বধের পরবর্তী, যদি মূল রামায়ণকে অনুসরণ করি, রামায়ণের যুদ্ধকাণ্ড বা লঙ্কাকাণ্ডের ক্ষেত্রে কৃত্তিবাসীর, তাহলে মেঘনাদ বধ আগে হচ্ছে, তারপরে গিয়ে লক্ষণ শক্তিশালাহত হচ্ছে। রাবণের পুত্র আর নায়ক রামচন্দ্রের ভ্রাতা লক্ষণ। তো ফলে এটাও যেন কোথাও গিয়ে একটা মেঘনাদ বধ কাব্যের পরবর্তী আখ্যান হয়ে উঠছে। কিন্তু অবশ্যই অমিত্রাক্ষরের থেকেও অনেক বেশি আস্থা রেখেছেন সুকুমার পয়ারে অন্ত মিলে তার গানগুলির ক্ষেত্রে। কিন্তু মনে রাখতে হবে যে এই নাটকের মধ্যে চরিত্রায়নের ক্ষেত্রে তিনি নিছক হাস্যরস পরিবেশন করার জন্যই হয়তোবা রাবণ চরিত্রের মধ্যে যে পুত্র হারানোর শোক ছিল, যা মেঘনাদ বধ কাব্যে সবচেয়ে বেশি প্রকট, বাল্মীকি রামায়ণে তো খুবই কম, কৃত্তিবাসী রামায়ণেও বেশ কিছুটা কমে গেছে মেঘনাদ বধের তুলনায় যদি বলি, সেই পুত্রহারা রাবণ লক্ষণকে শক্তিশালাহত করার পরে তিনি শুধু পুত্রহারাই নন, তিনি লঙ্কেশ্বর, স্বর্ণ লঙ্কার প্রধান রাজা। তাঁর বীরত্ব, তাঁর শৌর্য সমস্ত কিছু নিয়ে কিন্তু বাল্মীকি রামায়ণেরও কোনো কবির কোনো সন্দেহ ছিল না। তিনি শুধুমাত্র অধর্মের সঙ্গে আছেন, তাছাড়া কিন্তু তাঁর বীরত্ব বা শৌর্য নিয়ে অবহেলার বা উপেক্ষার কোনো জায়গা ছিল না। এহেন মহাবীর, মহাধার্মিক সেই অর্থে, অর্থাৎ তিনি তার নিজস্ব পূজা অর্চনা, মহাদেবের বন্দনা সেই দিক থেকে যদি মনে করি ধার্মিক, তা না হলে তো বাল্মীকি রামায়ণের নিরিখে তিনি অধর্মেরই আশ্রয় নিয়েছেন বারবার। সেই লোক লক্ষণের শক্তিশাল নাটকে এসে লক্ষণকে শক্তিশালাহত করার পরে তিনি লক্ষণের পকেট লুণ্ঠন করছেন। আমরা লক্ষণের শক্তিশালে দেখব দ্বিতীয় দৃশ্যে রণস্থলে লক্ষণের রাবণ কর্তৃক শক্তিশালাহত হয়ে মূর্ছিত হওয়ার পরে বলা হচ্ছে রাবণ কর্তৃক লক্ষণের পকেট লুণ্ঠন, এবং সেখানেও হনুমানের প্রবেশ, এবং হনুমান তাকে বলছে যে কি হচ্ছে, দেখে ফেলেছি। এই জাতীয় যে ব্যঙ্গ হাস্য, সেই হাস্যে কোথাও গিয়ে রাবণ চরিত্রের যে গাম্ভীর্য, গুরুত্ব এবং মহাকাব্যিক ব্যাপ্তি, সেটা ক্ষুণ্ণ হয়েছে। হয়তো সুকুমার ইচ্ছাকৃতভাবেই ক্ষুণ্ণ করতে চেয়েছেন, সেই জন্যই ক্ষুণ্ণ হয়েছে। কিন্তু তাও যদি আমরা এটিকে কিছুটা সমালোচনার দিক থেকে দেখি, তাহলে আমরা অবশ্যই মনে করতে পারবো যে এই বিষয়টি ঠিক পূর্বে, অর্থাৎ যখন রাবণ লক্ষণকে শক্তিশালাহত করছেন এবং পকেট লুণ্ঠন করার ঠিক আগে লক্ষণ ভূপতিত হয়ে মূর্ছিত যাচ্ছেন আরেকটি সংস্কৃত বলে, হা হতস্মি। সূক্ষ্ম ব্যঙ্গ এবং সমসাময়িক ঘটনাকে তুলে ধরার প্রচেষ্টা নাটকের শেষেও রয়েছে। চতুর্থ দৃশ্যে যখন লক্ষণের সংজ্ঞা ফিরে এলো, তখন বলা হচ্ছে যে স্বদেশী ওষুধের কল্যাণেই লক্ষণের সংজ্ঞা ফিরে এসছে। বলা হচ্ছে যে স্বদেশী ওষুধ কিনা, আমরা যদি মনে করি যে সমসাময়িক কালে স্বদেশী আন্দোলন এবং তার পাশাপাশি জাতীয়তাবাদী যে রূপরেখা, তার মধ্যে এই স্বদেশী ওষুধের গুণ প্রচার কোথাও গিয়ে যেন সেই অর্থে সমসাময়িক রাজনীতির প্রতিও লোকের দৃষ্টি আকর্ষণ করছে। এছাড়া আমরা দেখছি যে স্বয়ং যম তিনি হনুমানের পাহাড়ে চাপা পড়ে যাচ্ছেন। মন্ত্রী জাম্ববান, যিনি সবচেয়ে বিচক্ষণ, তিনি চরম বিপদের সময় নিদ্রা যাচ্ছেন। বিভীষণ, যিনিও মহাবীর এবং রাবণের মৃত্যুর পরে সিংহাসনের প্রধান দাবিদার, তিনি রাবণের সঙ্গে যুদ্ধের ভয় পালিয়ে যাচ্ছেন।
এছাড়া তো চরিত্রগুলির একে অপরকে আক্রমণ, ব্যক্তিগত স্তরে আক্রমণ, কাউকে বাঁদুরে বুদ্ধি বলা কিংবা বাঙাল বলা, কিংবা পরবর্তীকালে দেখা যাবে যে অন্য দৃশ্যে বিভীষণের দাড়ির মধ্যে দুর্গন্ধ পাওয়া, এই সমস্ত কিছু থেকে হাস্যরস নির্গত হয়েছে। এই জায়গাগুলিও কোথাও গিয়ে আমরা মনে করতে পারি যে 20 বছর বয়সী একজন নবীন যুবকের কলম থেকে যে লেখা বেরিয়েছিল তার মধ্যে যে আবেগের চূড়ান্ত রূপ থাকবে সে কথা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই, সেটা মোটেও অস্বাভাবিক নয়। তার পাশাপাশি মনে রাখতে হবে এটা যেহেতু ননসেন্স ক্লাবের জন্য লেখা হয়েছে, অভিনয় করার জন্য লেখা হয়েছে, সেই জন্য দর্শক মনোরঞ্জনেরও একটি জায়গা রয়েছে। দর্শককে সংলাপ বলে হাসানোর একটি প্রচেষ্টা সব নাট্যকারেরই থাকে যদি তিনি হাসির নাটক লিখতে চান। তো সেই দিক থেকে দেখতে গেলে 20 বছর বয়সে লিখেছেন বলেই হয়তো কিছু কিছু জায়গায় সুকুমার রায় সুলভ ব্যঙ্গ নয়, বরঞ্চ কিছুটা স্থূল এবং তথাকথিতভাবে এ যুগের নিরিখে বললে জাতিবিদ্বেষী, ওই যেমন বাঙাল বলবে যে এই জাতীয় বিষয় চলে আসে। তবে এটিকে সমালোচনা করার আগে আমাদের আবারও মনে রাখতে হবে যে নাট্যকার তখন নবীন যুবক ছিলেন। লীলা মজুমদারের কথায় আবার ফিরে আসি। আলোচনা একটু দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, বিশদে আলোচনা করার জন্য ছাত্রছাত্রীরা বলেছিল, কিন্তু আর আমি দীর্ঘায়িত করব না। যদি প্রয়োজন হয় পরে অন্যভাবে এই বিষয়টিকে নিয়ে আলোচনা করব। তো লীলা মজুমদারের কথায় আমরা ফিরে আসি। লীলা মজুমদার জানাচ্ছেন সুকুমার রায় গ্রন্থে, লক্ষণের শক্তিশালের মতো নাটক বাংলা ভাষায় আজও লেখা হয়নি। নাটক না বলে যাত্রাও বলা চলে। খোলা মাঠে অভিনয় হতে পারে। রামায়ণের সেই চেনা গল্প থেকে নিছক হাসির মশলাটুকুকে বের করে নিয়ে সাজিয়ে গুজিয়ে উপস্থিত করা। কাউকে অশ্রদ্ধা করা হয়নি, সবাইকে নিয়ে শুধু একটু মজা করা হয়েছে। রসের রাজ্যে ছোট বড় মাত্রা জ্ঞান নেই, সত্য মিথ্যা নেই, সেখানে শুধু রসটুকুই সত্য আর বাকি সব তার আধার মাত্র। এই উক্তির মাধ্যমেই লক্ষণের শক্তিশাল সংক্রান্ত আলোচনাটি এখানে সমাপ্ত করছি। প্রিয় ছাত্রছাত্রীদের অনুরোধ, যার যা কিছু প্রশ্ন এখানে কমেন্ট বক্সে লিখতে পারো, বা তোমরা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করেও এই প্রশ্নের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তার জন্য জেনে নিতে পারো। সবাইকে শুভেচ্ছা রইল, সবার প্রস্তুতি ভালো কাটুক। ধন্যবাদ।